হ্যালো বন্ধুরা, আমার নাম মোহিনী, আমার বয়স ২-৪ বছর। আমার এক ৮ বছরের ভাতিজা আমার লাল ঘোড়ার উপরে চাপার জন্য পাগলের মতো করত। আমি তাকে বাচ্চা ভেবে অনেক বড় ভুল করেছিলাম। সে যখন প্রত্যেক দিন আমাকে দেখে জেদ করত যে আমার লাল ঘোড়া উপরে চাপাতে চায়, তখন আমি তাকে একদিন সুযোগ দিয়েছিলাম আমার লাল ঘোড়ার উপরে চাপার। সে যখন আমার লাল ঘোড়ার উপরে চেপেছিল, তখন আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার ভাতিজাকে বাচ্চা ভেবে আমি অনেক বড় ভুল করেছিলাম। সেদিন সে লাইট বন্ধ করে আমার লাল ঘোড়ার উপরে চেপে যা করেছিল, তাতে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আমি খুব সুন্দরী ছিলাম বলে বরদা আমার বিয়ে আদিত্যের সঙ্গে দিয়েছিল। আদিত্য খুব ধনী পরিবার থেকে বিলং করত। তার বাবা মা ছিল না, কিন্তু তাদের অনেক সম্পত্তি ছিল। কিন্তু আদিত্য নিজেও অনেক বড় কোম্পানিতে চাকরি করত। আমি গরিব হওয়া সত্ত্বেও আদিত্য আমাকে পছন্দ করেছিল, কারণ আমি দেখতে খুব সুন্দরী ছিলাম। সে আমাদের কাছে কোনো অর্থের দাবি করেনি। আমার বিয়ে নো ডিমান্ডেই হয়েছিল। আমি তো খুব খুশি ছিলাম এটা ভেবে যে আমার বিয়ে আদিত্যের সঙ্গে হচ্ছে। প্রত্যেকটা মেয়ের মতো আমিও নিজের বিয়ের জন্য খুব উত্তেজিত ছিলাম। তারপর বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়ি চলে আসি, তখন আদিত্যের বিশাল বড় বাড়ি দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম, তাই এত বড় ঘরে বিয়ে হবে আমি কোনোদিন আশা করিনি। আমাদের বিয়ের জন্য ননদ বাড়ি এসেছিল। আমার ননদের বিয়ে হয়ে গিয়েছিল। আমাদের বিয়ে ২ বছর আগেই ননদের বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম দিন ফুলসজ্জার রাতে আমাদের বেডরুম দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আদিত্য পুরো ঘরটাকে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছিল এবং বিছানাটা এত সুন্দরভাবে সাজিয়েছিল যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ফুলসজ্জার রাত এত সুন্দর ঘরে হবে। তারপর আদিত্য যখন রুমে এসেছিল, তখন আমি লম্বা ঘুমটা দিয়ে বিছানাতেই বসেছিলাম এবং মনে মনে খুব খুশি ছিলাম। তারপর আদিত্য আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনোদিন কোনো কিছুর অসুবিধা হতে দিব না। তারপর বর আমার উপরে অনেক ভালোবাসা লুটিয়েছিল। প্রথমে তো আমার একটু লজ্জা লাগছিল, কিন্তু ধীরে ধীরে আদিত্য যত আমার কাছে এসেছিল, আমার লজ্জা কেটে গেছিল। সারা রাত আমরা একে অপরকে অনেক ভালোবাসা দিয়েছিলাম। তারপর সকাল হতেই বর বলেছিল সে নাকি সেই দিনই বিদেশে চলে যাবে, তার জরুরি কাজ আছে, বর বিদেশে চলে যাবে। সেটা শুনে তো আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, কারণ সে এই কথাটা বিয়ের আগে বলেনি যে বিয়ের পরের দিনই সে বিদেশে চলে যাবে, বর বিদেশ চলে যাবে। এই কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলাম। বর তখন আমাকে অনেক বুঝিয়েছিল যে সে কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে এবং তার জন্য নাকি এই মিটিংটা খুবই জরুরি। বিয়ের পরে যখন কোনো স্বামী তার স্ত্রীকে রেখে বাইরে চলে যায়, সেটার কষ্টটা আমি খুব ভালোভাবেই জানতাম। সেদিন ভোরবেলা আমি বরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে যাতে আমাকে এভাবে একা ছেড়ে বিদেশে না যায়, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। উল্টে সে আমাকে বুঝিয়েছিল যে তাকে বিদেশে যেতেই হবে। তারপর সেদিন সারারাত বরের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সকাল হয়ে যায়। তারপর বর তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বিদেশে যাওয়ার জন্য তৈরি হয়। বর যতক্ষণ তৈরি হচ্ছিল, আমি ততক্ষণ এই কথাটা ভেবে কেঁদে যাচ্ছিলাম যে বিয়ে হয়েছে একটা দিনও হয়নি আর বর আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে। তাহলে আমি এত বড় বাড়িতে কিভাবে একা থাকব, কারণ আমার ননদ আর ২ দিন পরে তার নিজের শ্বশুরবাড়ি চলে যাবে বলেছিল। আর এমনিতেও আমি ননকে কতদিন এই বাড়িতে রাখতাম, তার নিজের ও স্বামী আছে, সংসার আছে। সে নিজের স্বামী ও শ্বশুরবাড়ি ছেড়ে আমার কাছে তো বেশিদিন থাকতে পারত না। আমার তো এই কথাটা ভেবে খুব রাগ হচ্ছিল যে বর আগে কেন বলেনি যে সে আমাদের বিয়ের পরের দিন বিদেশে চলে যাবে। তারপর বর বিদেশে যাওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল যে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমার ভাতিজাকে এই বাড়িতে ডেকেছে, সে নিজের পড়াশোনা এখান থেকেই করবে এবং তোমার খেয়ালও রাখবে। সে কালকে এখানে চলে আসবে, তাই তুমি একদম চিন্তা করো না। আমি তোমার কথা ভেবেই আমার ভাতিজাকে এখানে ডেকেছি, যাতে তোমাকে এত বড় বাড়িতে একা মনে না হয়। আমার অনেক বারণ করা সত্ত্বেও বর আমাকে একা রেখে বিদেশে চলে যায়। পরের দিন সকালবেলা আমার নন্দ তার শ্বশুরবাড়ি চলে যায়। সেদিন আমার বরের ভাইপোর আসার কথা ছিল। সেদিন আমি বাড়িতে একদম একা ছিলাম, তাই ভাবলাম আস্তাবলে যে লাল রঙের ঘোড়া আছে তাকে একবার দেখে আসি। আসলে আমাদের বাড়ির পিছন দিকে একটা আস্তাবল ছিল, ওই আস্তাবলে দুটো লাল রঙের মেয়ে ঘোড়া ছিল। আমার বর পশুপাখিদের খুবই ভালোবাসত এবং আমার বরের ঘোড়ার খুব শখ ছিল। ওই আস্তাবলে নাকি এর আগে আরও অনেক ঘোড়া ছিল, কিন্তু আমার বর তাদের সময় দিতে না পারায় এখন মাত্র দুটো ঘোড়ায় এসে ঠেকেছে। তারপর ঘোড়া দুটোর দেখাশোনা করার পরে আমি যখন ঘরে গেলাম, তখন অত বড় বাড়িটা দেখে আমার বড্ড ভয় লাগছিল। মনে হচ্ছিল বরের অত বড় বাড়িটা আমাকে জেন গিলতে আসছে। তারপর বরের কথা মনে করে আমি আবার যখন কাঁদতে শুরু করেছিলাম, ঠিক ওই সময় আমাদের বাড়ির বেল বেজে উঠল। বাড়ির দরজা খুলতেই দেখলাম একটা হাট্টাকাট্টা ছেলে আমার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে আমি আন্দাজে লাগিয়েছিলাম যে সে আমার বরের ভাইপো, কারণ বিয়ের সময় আমি তাকে একবার দেখেছিলাম। বর তো বলেছিল তার ভাইপো নাকি ১-৭ বছর বয়স, কিন্তু তার শরীর স্বাস্থ্য দেখে কোনোমতেই মনে হয়নি যে সে ১-৭ বছরের যুবক ছিল। ঘরের দরজা খুলতেই সে আমার দিকে তাকিয়ে বলল, চাচি তোমাকে ভীষণ সুন্দর
লাগছে দেখতে, তুমি ভীষণ সুন্দরী। আমার চাচা খুব ভাগ্যবান যে তোমার মতো সুন্দরী বউ পেয়েছে। তার মুখে নিজের প্রশংসা শুনে আমি একটু লজ্জা পেয়ে বললাম, আমার প্রশংসা পরে করবে, তুমি এখন ভেতরে চলে এসো। রাহুলের বাড়ি আসার পরে বরকে ফোন করে বলেছিলাম যে তার ভাইপো বাড়ি চলে এসেছে। বরের ভাইপোর নাম রাহুল, আমার ভাসুরের ছেলে। মানে রাহুলের এই বাড়িতে আসার পরেও আমি বরকে প্রায় ফোন করে কান্নাকাটি করে বলতাম যে সে যাতে বাড়ি ফিরে চলে আসে। তখন বর আমাকে একটাই কথা বলতো, তার কাজ শেষ না হওয়া পর্যন্ত সে নাকি বাড়ি ফিরে আসতে পারবে না। এদিকে আমার সুন্দরী চাচি, আমি তো তোমার লাল ঘোড়ার উপরে চেপে অশ্বারোহণ করতে চাই। সকাল সকাল তোমার লাল ঘোড়ার উপরে চাপ দিয়ে দারুণ লাগবে। রাহুলের মুখ থেকে এসব কথা শোনার পরে আমি নিজের রাগ আর সামলাতে না পেরে বললাম, তোমার খুব ইচ্ছে না আমার লাল ঘোড়ার উপরে চাপার? আমি আজ দেখতে চাই তুমি কিভাবে আমার লাল ঘোড়া উপরে চাপো, চলো আমাকেও দেখাও। আমার কথা শোনার পরে রাহুল বলল, চাচি তুমি কি সত্যিই দেখতে চাও নাকি তুমি আমার সঙ্গে ইয়ার কি করছো? আমি তখন অনেক বেশি রেগে গিয়ে রাহুলকে বললাম, আমি কোনো কিছুই ইয়ার কি করছি না, আমি সত্যিই দেখতে চাই যে তুমি কিভাবে লাল ঘোড়ার উপরে চাপবে। কারণ তুমি যখন থেকে এসেছো তোমার মুখে একটাই কথা শুনে আমি এই কথাটাকে হেসে উড়িয়ে দিচ্ছি। আমার সব কথা শোনার পরে রাহুল আমার হাত ধরে বাইরে নিয়ে গিয়ে যা করেছিল আমি সেটা দেখেই তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। সে আমাকে বাইরে নিয়ে গিয়ে আমার লাল ঘোড়ার উপরে চেপে বসে অশ্বারোহণ করেছিল এবং সে ওই ঘোড়ার পিঠে চেপে এত সুন্দরভাবে অশ্বারোহণ করেছিল যে আমি তো হা হয়ে তার দিকেই তাকিয়েছিলাম। কিছুক্ষণ অশ্বারোহণ করার পরে সে যখন ঘোড়ার পিঠ থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল তখন আমি তাকে বললাম, তুমি এই লাল ঘোড় আর পিঠে চাপার কথা বলেছিলে, আর তুমি কিভাবে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতে পারলে? কারণ তোমার বাড়িতে তো ঘোড়া নেই। রাহুল তখন বলল, আমি যখন থেকে এখানে এসেছি তোমার ওই লাল ঘোড়া দুটো দেখে পাগল হয়ে গেছে। কারণ আমিও ঘোড়া খুব ভালোবাসি। শুধু ঘোড়া কেন, যে কোনো পশুপাখি ও প্রাণী আমার খুবই ভালো লাগে। আমার কাকু যেমন ঘোড়া ও পশুপাখিদের খুব ভালোবাসে ঠিক আমারও খুব ভালো লাগে। আমি যখন ছোটবেলায় দিদার বাড়ি যেতাম তখন আমার দাদুরও একটা লাল রঙের ঘোড়া ছিল এবং দাদু আমাকে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে অশ্বারোহণ করাতো এবং ছোটবেলা থেকেই আমার অশ্বারোহণ করতে খুব ভালো লাগত। কারণ আমি যখন দাদুর কাছে কয়েক বছর ছিলাম তখন সেখানে দাদুর সঙ্গে ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম। কিন্তু জানি না কি কারণে দাদুর ওই লাল রঙের ঘোড়াটা একদিন হঠাৎ করেই মারা যায়। আমি যখন দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ঘোড়াটা কি কারণে মারা গিয়েছিল তখন দাদু বলেছিল ঘোড়াটা নাকি অসুস্থ ছিল এবং একদিন হঠাৎ করে আস্তাবলে গিয়ে দেখি যে সেই ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। সেদিন ঘোড়াটার মৃতদেহ দেখে আমার দাদু আমি অনেক কেঁদেছিলাম। দাদুর কষ্ট দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করা শিখেছিলাম তারপরে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি যখন দাদুর মতোই ঘোড়ার পিঠে চেপে অশ্বারোহণ করতাম তখন একবার ঘোড়ার পিঠে চাপ দিয়ে আমি খুব বাজেভাবে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে গেছিলাম এবং আমার পায়ে খুব বাজেভাবে আঘাত লেগেছিল, যার ফলে আমাকে ৩ মাস রেস্টে থাকতে হয়েছিল এবং বাড়ির সবাই আমাকে ঘোড়া থেকে দূর করে দিয়েছিল। আসলে ওই ঘোড়া থেকে পড়ে গিয়ে আমার পায়ের হাড় ক্র্যাক হয়ে গিয়েছিল। কিন্তু তোমার এখানে আসার পরে ওই লাল ঘোড়াটাকে দেখার পরে আমার আবার আগের কথাগুলোই মনে পড়ে যায়। তোমার এখানে আসার পরে ওই ঘোড়া দুটোকে দেখে আমি মোবাইলের মধ্যে দেখতাম যে কিভাবে একটা আলগা ঘোড়াকে ট্যাকেল করতে হয় এবং আমি রাতের বেলা ঘোড়ার ভিডিওগুলো দেখে মুখ থেকে সে আওয়াজগুলো বের করতাম। কারণ তাদেরকে পোষ মানানোর জন্য তাদের মতো করে হ্যান্ডেল করতে হয়। আসলে প্রত্যেকটা পশুকে পোষ মানানোর জন্য একটা করে নির্দিষ্ট শব্দ থাকে এবং আমরা যখন সেই শব্দটা মুখ দিয়ে বের করি তখন ওই শব্দের মাধ্যমেই তারা বুঝতে পারে যে আমরা তার প্রভু। তোমার এখানে আসার পরে প্রথম দিন থেকেই আমি প্রত্যেক দিন ভোরবেলাতে তোমার ঘুম থেকে ওঠার আগে ওই আস্তাবলে গিয়ে ঘোড়া দুটোকে পোষ মানানোর চেষ্টা করতাম এবং আজকে তারা দুজনেই খুব ভালোভাবে আমাকে চিনে গেছে। আসলে আমার কিছু জিজ্ঞেস করার আগেই রাহুল আমাকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল। কারণ রাহুল আমার কথা বলার ধরন দেখে বুঝে গেছিল যে আমি কেন আজ সকালবেলা তার সঙ্গে রেগে গিয়ে এরকমভাবে কথাবার্তা বলেছিলাম। সে আমার ইশারা বুঝতে পেরেছিল। রাহুলের কথা শোনার পরে আমার তো পায়ের তলা থেকে জেন মাটি সরে গেছে ছিল, কারণ আমি তাকে অনেক ভুল ভেবেছিলাম এবং তার সঙ্গে এই ব্যাপারে কথা বলার পরে আমার নিজের খুবই লজ্জা লাগছিল। কারণ আমি তাকে খুব খারাপ ভেবেছিলাম। আমার মনে তার প্রতি যা ঘৃণা ছিল সেটা আমি নিজের মন থেকে বের করে ফেলেছিলাম। তারপর সেদিন রাত্রিবেলা যখন আমি রাহুলের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেয়েছিলাম এবং সে যখন খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়েছিল তার কিছুক্ষণ পরেই আমাদের বাড়ির বেল বেজে উঠেছিল। তখন রাত ১ বাজেছিল। বাড়ির দরজা খোলার আগে আমি এটা ভাবছিলাম, এত রাত্রে বেলা আমাদের বাড়ি থেকে এসেছেন। দরজাটা খোলার আগে আমি জিজ্ঞেস করেছিলাম বাইরে থেকে। তখন বরের গলার আওয়াজ শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি দরজা খুলতে আমার খুশির ঠিকানা ছিল না, কারণ বর আমার সামনে দাঁড়িয়েছিল। তারপর বর
বলেছিল সে নাকি আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে আগে থেকে কিছুই জানায়নি যে সে আজকে রাতে বাড়ি ফিরবে। তাকে দেখামাত্রই আমি তাকে জড়িয়ে ধরেছিলাম এবং তাকে অনেক চুমু দিয়েছিলাম। বর বলেছিল সে আর বিদেশে যাবে না, তার যা কাজ ছিল সে সব কাজ ছেড়ে এসেছে। সেদিন আমি বরকে দেখে ভেবেছিলাম যে আমি যদি রাহুলের ব্যাপারে কিছু বরকে বলে দিতাম তাহলে আমি কিন্তু বরের কাছে খারাপ হয়ে যেতাম, কারণ রাহুলের মনে তো সেরকম কিছুই ছিল না যেরকমটা আমি তার ব্যাপারে ভেবেছিলাম। রাহুলের কথাবার্তার ধরন দেখে আমি তার প্রতি মনে মনে যা ধারণা করেছিলাম সেটা আমার মনের ভুল ধারণা ছিল। এই জন্যই বলে কিছু কিছু কথার আগে থেকেই খারাপ মানে বের করতে নেই, সেই কথাটাকে আগে যাচাই করে নেওয়া উচিত। যেমনটা আমি ভেবেছিলাম রাহুলের ব্যাপারে, আমি রাহুলের কথার খুব খারাপ মানে ভেবে নিয়েছিলাম, যেটা ও কখনোই বলতে চায়নি। সেদিনের পর থেকে বর আর কোনোদিন আমাকে ছেড়ে বিদেশে যায়নি এবং রাহুল ও আমার ছেলের মতোই আমাদের খুব খেয়াল রাখত এবং আমার সঙ্গে খুব কথা বলত। এমনকি বর যখন অফিসে ব্যস্ত থাকত তখন রাহুল বাড়ির সমস্ত বাজার ঘাট করে দিত। আমি এখন বরের সঙ্গে অনেক খুশি আছি এবং রাহুলকেও নিজের ছেলে মনে করে ভালোবাসি। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।